মর্নিং অল অফ ইউ। তো আজকেও তোমাদের সাথে কিছু জ্ঞান নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো, আমাদের অনলাইন বলো অফলাইন বলো, আমরা কিন্তু কোনো রকম প্রচারে যাই না। বর্তমান সময়ে যে এই কম্পিটিটিভ লাইনের প্রস্তুতির পরীক্ষার যেসব কোচিং সেন্টারগুলো, তারা কিভাবে বিজনেস করছে, এটাকে শিক্ষা এখন আর শিক্ষা নেই। একটা জ্ঞান যেটা দেবে একটা টিচার, সেও জ্ঞানের বিনিময়ে মুনাফা লাভ অবশ্যই নিচ্ছে, কিন্তু এতটা হিউজ পরিমাণ পারিশ্রমিক ঠিক আছে। আমরা যেরকম ন্যূনতম কোনো রকম ডোনেশন ছাড়া শুধুমাত্র মাসিক মাইনে সিস্টেমেই পড়াচ্ছি, সেই আগে যেরকম পাঠশালা সবাই পড়তো, আমরাও ছোটোবেলায় পড়েছি। তো সেই অনুযায়ী আমরা সেই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্যই ন্যূনতম যেটা একটা স্টুডেন্টসদের কাছ থেকে নেওয়া হয় সেটাই নেই। সেটা আমাদের অফলাইন কোচিং সেন্টারের ক্যান্ডিডেটরাও জানে যে আমরা কতটা ন্যূনতম ব্যয়ে তাদেরকে টিচিংটা দিই। তো দেখো, তো এমনটা নয়, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে টাকার ওজনে সমস্ত কিছু বিচার হবে। মানে অমুক কোচিং সেন্টারে এত টাকা ডোনেশন ফিজ নিচ্ছে, মানে ওখানে হিউজ পরিমাণে একটা সাফল্যের হার আছে, বা তোমাদের হিউজ পরিমাণে তারা শিট দিচ্ছে, পড়াচ্ছে, খুব ভালো পড়ানো। এটা ভুল ধারণা সম্পূর্ণ, তোমাদের এটা একটা মিথ, টোটালি ভুল ধারণা। এটা একটা বিজনেস বর্তমান সময়ে রমরমিয়ে চলছে। গভর্নমেন্ট থেকেও তারা বিভিন্ন স্কুল স্যাংশন করে লাইসেন্স নিয়ে বেসরকারি স্কুলও করছে ব্যবসা। শিক্ষা এখন আর শিক্ষা নেই, এটা একটা কমোডিটিস তৈরি হয়ে গেছে। তো চলো আমরা ক্লাসটি দেখে নিই। এরকম জ্ঞান তো তোমাদের প্রত্যেকটা ক্লাসে প্রায় দিয়ে থাকি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে 33 টাকা তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে রাম সোহনের থেকে 6 টাকা বেশি এবং মোহনের থেকে 9 টাকা বেশি পায়। তাহলে বলছে যে কে কত টাকা পাবে। তো কোশ্চেনটা খুবই সহজ, কোনো রকম অসুবিধা নেই, তোমরা এক্স ধরেও করতে পারবে। কিন্তু আমাদের যেসব পুরনো ভিডিও ক্লাসগুলো তোমরা দেখেছো, যারা পুরনো অনেক, তো তারা জানো যে আমি এক্সকে ভুলিয়ে দেওয়ার চেষ্টায় থাকি তোমাদের সাথে। সেটা এক্স তোমাদের দুঃখ কষ্ট যাই দিক, আমার সাথে থেকেই তোমরা ভুলতে পারো। তো দেখো, একটু আলাদা ধরন এগুলো কি, এই টাইপের কোশ্চেন বিভিন্ন টাইপ হয়, কনসেপ্ট একটাই, কিন্তু যদি দেখো একটার থেকে কম একটার থেকে বেশি এরকমটাও হতে পারো। এ ওর থেকে বেশি পাচ্ছে, ও ওর থেকে এত কম পাচ্ছে, এই টাইপেরও হতে পারে। এই টাইপের কোশ্চেন যদি সমস্ত টাইপগুলো নিয়ে সলভ করা হয়, তাহলে একটা পুরো ক্লাস কমপ্লিট হয়ে যায়। কিন্তু কি, তার মধ্যে থেকে তোমাদের একটা জাস্ট ডেমো হিসাবে তো ক্লাসগুলো চলে, তো সেখান থেকেই তোমরা অনেক বেনিফিট পাও। তো কি করে আমরা সলভ করব, দেখো আজকের পর থেকে তোমরা কি করে সলভ করবে। এখানে বলছে যে রাম, তারপরে বলছে কি না সোহন, তারপরে বলছে মোহন। 3 ব্যক্তি, রাম, সোহন, মোহন। রাম বলছে সোহমের থেকে 6 টাকা বেশি পাচ্ছে, তাহলে এর থেকে এ 6 টাকা বেশি, তাহলে এর সঙ্গে +6 লিখলাম। আর ক্লিয়ার। আবার এই রাম মোহনের থেকে কত না 9 টাকা বেশি পাচ্ছে, 9 টাকা বেশি পাচ্ছে। এবার দেখো, তাহলে এখান থেকে এই এম পর্যন্ত পুরোটা 9, আর আর থেকে এস পর্যন্ত এইটুকু 6, তাহলে এখান থেকে নিশ্চয়ই, অর্থাৎ সোহন আর মোহনের টাকার পার্থক্য কত, 3 টাকার পার্থক্য না? সোজাসুজি দেখতে পাচ্ছ, 3 টাকার পার্থক্য। তাহলে 6 আর 3 9, তাহলে এখানের পুরোটা গ্যাপটা 9 আসলো। এবার দেখো, যদি আমি এই রাম, সোহন, মোহন 3 জনারই যদি গ্যাপটা আমি অ্যাড করে দিই, তাহলে এই পুরোটা ধরো, রামের থেকে মোহনের টাকার গ্যাপ কত, 9 টাকা, আর রামের থেকে সোহনের গ্যাপটা কত, 6 টাকা। তাহলে 9 6 যোগ করে দাও, 15 টাকা। এবার এই যে 15 আসলো, টোটাল আমার অ্যামাউন্ট কত, 33 টাকা। 33-এর সঙ্গে এই 15 যোগ করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 48। এই 48 আসলো টোটাল। এবার আমার অ্যামাউন্ট তৈরি হয়ে গেল। এবার দেখো পার্সন কতজন, 1 জন 2 জন 3 জন, 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 16 48, 16 বেরোলো। এবার এই 16টা কার ভ্যালু আসলো, দেখো 16টা আসলো, পুরো কোশ্চেনটাই সেট করেছে রামের সাপেক্ষে।
রাম সোহনের থেকে, আবার রাম মোহনের থেকে। রামই হচ্ছে এই কোশ্চেনের মূল যে পার্সন সে। তাহলে এই যে 16টা, এটা পুরোপুরি রামের শেয়ার। এবার রামের শেয়ারের থেকে 6 টাকা এ কম, রামের শেয়ার থেকে 6 টাকা এ কম, তাহলে ক টাকা হয়ে যাবে? 10 টাকা সোহন। আর মোহন কত? 9 টাকা কম, তাহলে 9 আর সাথে 16, 7 টাকা মোহনের হয়ে যাবে। তাহলে 16 আর 10 26, আর 7 কত হয়ে যাবে? 33। তাহলে টোটাল 33 টাকা। তোমরা এইভাবেই কোশ্চেনগুলো সলভ করতে পারো উইদাউট এক্স ধরে। আর এক্স ধরে কি না, যদি এখানে এক্স ধরে করতে যাও মাইনাস করতে হবে। কীরকম? রামেরটা যদি এক্স ধরো তাহলে সোহন কত হয়ে যাবে? x-6। আর মোহন কত হয়ে যাবে? x-9। তারপরে এই তিনটে অ্যাড করে ইকুয়াল 33 দেখাবে, তখন গিয়ে অ্যান্সার বেরোবে। আর যদি এই কনসেপ্টটা পুরো তৈরি হয়ে যায়, তোমরা জাস্ট এই লাইনটা লিখবে, তোমাদের অ্যান্সার তোমাদের চোখের সামনেই চলে আসবে। তো নেক্সট কোশ্চেন সলভ করি। তো কোশ্চেন নাম্বার 2 কি বলছে? অনিল একই দামে দুটি বাড়ি বিক্রি করলো। একটিতে সে 10% লাভ করলো, অপরটিতে সে 10% ক্ষতি করলো। তাহলে বলছে যে মোটের উপর তার লাভ অথবা ক্ষতির শতকরা হার কত? তো কোশ্চেনটি অপশন যদি দেওয়া থাকতো তাহলে অপশনগুলোতে বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া থাকতো, সেটা পরে যাচ্ছি। তোমরা কোশ্চেনটি বুঝতে পারলে পরে স্টেটমেন্ট যাই থাকুক না কেন, 4টে অপশানে মাল্টিপল চয়েসে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্লাস এই টাইপের কোশ্চেনই অনেক রকমের থাকে। এখানে একটা ভ্যালু দেওয়া থাকতো, হয়তো কোনো অসুবিধা নেই। ক্রয় মূল্য দুটোর আলাদাও বের করতে বলে, সেই টাইপের কোশ্চেনও আমাদের ক্লাসে দেওয়া রয়েছে। তো এই টাইপের কোশ্চেন কী করব? 10% আর একটা 10%, এই দুটো ভ্যালুই আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। তো 10% মানে কি? এই 10% ফার্স্টে কি না, সে লাভে বিক্রি করছে। তাহলে 10% মানে 1/10 প্লাস দিলাম, মানে 10 টাকার বস্তু সে 1 টাকা লাভে বিক্রি করছে। আর এই 10% হচ্ছে লস, তার মানে কি 1/10, 10 টাকার বস্তুতে সে 1 টাকা ক্ষতি করছে। তো আমরা ফার্স্ট স্টেটমেন্টে কি পাচ্ছি? যদি বস্তুটার ক্রয় মূল্য 10 টাকা থাকে তাহলে সেই বস্তুটা বিক্রি করে সে 11 টাকা, 1 টাকা লাভ। 10 টাকার বস্তুতে 1 টাকা লাভ মানে 11 টাকায় বস্তুটা বিক্রি করেছে। সেকেন্ড কেসে বা সেকেন্ড বাড়িটাতে 10 টাকা যদি বস্তুটার ক্রয় মূল্য থাকে, সে 1 টাকা লস করেছে। 10 টাকার জিনিসে যদি 1 টাকা লস হয় তাহলে 9 টাকা সে বিক্রি করেছে, তাহলে 9 টাকায় বিক্রি করেছে। তো এখানে দেখো এই দুটোর সঙ্গে রেশিওর সম্পর্ক, অর্থাৎ অনুপাত। কিন্তু এবার আমরা কিভাবে এগোবো? ফার্স্ট লাইনটা যদি খুব ভালো করে দেখো, অনিল একই দামে দুটি বস্তু বিক্রি করে বা দুটি বাড়ি বিক্রি করে একই দামে, কিন্তু এখানে একটার বিক্রয় মূল্য 11 টাকা, এখানে একটার বিক্রয় মূল্য 9 টাকা। গড়বড়ি আছে। তাহলে এই 11 আর 9-এর এমন একটা ভ্যালু ভাববে যাতে কিনা দুটো মাল্টিপেলেরই ভ্যালুটা ইকুয়াল হয়। তাহলে 11কে যদি 9 দিয়ে গুণ করি, 9-11 99, 9-এর সঙ্গে যদি 11 দিয়ে গুণ করি, 9-11 99। তাহলে দেখো এটাও 99, এটাও 99, বিক্রয় মূল্য দুটোর ক্ষেত্রেই সমান হয়ে গেছে। এবার এই 9-এর সঙ্গে যখন 11 গুণ হলো, এর সঙ্গে 11 গুণ করব। এই 11-এর সঙ্গে যখন 9 গুণ হলো, একেও 9 গুণ করব। তাহলে এ কত হয়ে গেল? 9-10-এ 90 টাকা। এ কত হয়ে গেল? 11-10-এ 110 টাকা। এ 99, এও 99। এবার যদি যোগ করে দাও 99, 99, 198, আর এ পাশে 90 আর 110 দুটো মিলে কত হয়ে যাবে? 200। তাহলে আমার টোটাল যদি 200 টাকা দাম হতো দুটো বাড়ির ক্রয় মূল্য, সেক্ষেত্রে আমি দ্বিতীয় বাড়িটার ক্রয় মূল্য 110 টাকা হতো, প্রথম বাড়িটার ক্রয় মূল্য 90 টাকা থাকতো। আর বিক্রি তো দুটোই ইকুয়াল দামে বেচেছি, তাহলে 200 টাকার জিনিসটা আমার 198 টাকায় বিক্রি হয়েছে। সোজাসুজি দেখতে পাচ্ছ 2 টাকা লস হয়েছে। 200 টাকার জিনিস আমি 198 টাকায় বিক্রি করেছি, 2 টাকা আমার লস হয়েছে। এবার 2 টাকা লস হয়েছে কত টাকার উপরে? 200 টাকার উপরে। তাহলে 100-র উপরে যাই লাভ ক্ষতি সেটা সবসময় পার্সেন্টেজে হয়ে যায়। একে 2 দিয়ে ভাগ করে দিলে পরেই তো আমার 100 হয়ে গেল এই ভ্যালুটা। একেও 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1% আমার লস। এটা তোমাদের কনসেপ্ট প্লাস শর্টকাট। এবার এইটারই যদি তোমরা আরও শর্টকাটে করতে যাও
সেটা কি তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে। কীরকম, এখানেও দেখো 10%, এখানেও 10%, দুটোর ক্ষেত্রেই 10%। তাহলে 10-এর স্কোয়ার করে দাও, ডিভাইড বাই 100 ইকুয়াল কত হয়ে যাবে? 1%। এটাই হয়ে যাবে অ্যান্সার। কিন্তু 1% লাভ না লস? এক্ষেত্রে একটা লাভ একটা লস, এক্ষেত্রে অলওয়েজ অ্যান্সার লসেই আসে বা ক্ষতিতেই আসে। কিন্তু ফর্মুলা কখনোই জেনে টাইম ওয়েস্ট করবে না, খুব বেশি সময় লাগবে না তোমাদের এগুলো সলভ করতে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যান্ড ওয়ার্কের একটা টাইপ। এ একটি কাজ 18 দিনে করতে পারে, বি ওই কাজটি 27 দিনে করতে পারে, সি ওই কাজটি 36 দিনে করতে পারে। এবার তিনজনেই কাজটি শুরু করে একসঙ্গে। শুরু করার এবার কাজটি শেষ হওয়ার 7 দিন আগে এ চলে যাচ্ছে আর 8 দিন আগে বি চলে যাচ্ছে, কাজ ছেড়ে চলে গেছে তারা। তাহলে বলছে যে এবার সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে, এই হচ্ছে কন্ডিশন। তো এখানে আমরা কিভাবে এগোবো দেখো, এ কাজটি একা করলে 18 দিনে, বি কাজটি একা করলে 27 দিনে, সি কাজটি একা করলে 36 দিনে শেষ করতে পারত। এবার আমরা এক ধরেও করতে পারি, কিন্তু এক ধরাটা কি একটু জটিল বেশি হয়ে যাবে। আমরা কি করব, একটা এলসিএম, লসাগু, এমন একটা ভ্যালু সব থেকে ছোট যেটা 18 দিয়ে ভাগ যাবে, 27 দিয়ে ভাগ যাবে, 36 দিয়ে ভাগ যাবে, সেই রকম একটা ভ্যালু কত আসবে? 9 2 18, 3 9 27, 4 9 36, 3 4 12, 9 12 108। তাহলে 108 এমন একটা সংখ্যা যেটাকে না 18 দিয়েও ভাগ করলে মিলবে, 27 দিয়ে ভাগ করলে মিলবে, 36 দিয়ে ভাগ করলে মিলবে। এপাশে আমরা কি পাবো? কর্ম দক্ষতা বা এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার 108টা ইট যদি 18 দিনে করতে হয়, তাহলে আমার কতগুলো ইট প্রত্যেক দিন করতে হবে? 6টা। আর যদি 27 দিনে করতে হয় 108টা, তাহলে 4টে করে আমার ইট গাঁথতে হবে। যদি 36 দিনে করতে হয়, তাহলে 3টে করে প্রতিদিন আমার ইট গাঁথতে হবে। ক্লিয়ার, বুঝতে পারলে? দেখো, 108টা মনে করো একটা দেয়ালে ইট গাঁথতে হবে। যদি আমি 18 দিনে গাঁথতে চাই, তাহলে প্রতিদিন আমাকে 6টা করে ইট গাঁথতেই হবে। সেটা কি করে আসে? 108কে যদি 18 দিয়ে ভাগ করি, 6 18 108, তার মানে প্রত্যেক দিন আমাকে 6টা করে গাঁথতে হবে। সেই একইভাবে 27 36-এর ক্ষেত্রে এই। এবার বলছে, কি বলছে, যে কাজটি শেষ হবার 7 দিন আগে এ চলে গেছে। এবার এ একদিনে 6টা ইট গাঁথতে পারে, তাহলে 7 দিনে গুণ 7 42টা ইট গাঁথতে পারত। বি 8 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বি একদিনে 4টে ইট গাঁথতে পারে, 8 দিনে 4 8 32টা ইট গাঁথতে পারত। এবার দেখো, 32 আর 42 কত হয়ে যাবে? 74। তাহলে এই যে 74টা ইট, এটা এখানে কম গাঁথা রয়েছে, তাহলে এই 74টা ইট এর সঙ্গে অ্যাড করে দাও, তাহলে কত হয়ে যাবে? 182। তাহলে টোটাল ইটের কাজ ছিল 182টা, সেখানে কাজ হয়েছে 108টা ইটের। কেন? কারণ কি, এই 8 দিন আগে 7 দিন আগে এরা চলে গেছে বলে 108টা ইটের কাজ ছিল। এবার এই 182টা কাজ যদি তিনজনে মিলে একসঙ্গে যদি কাজ করে, দেখো 6 আর 4 10 আর 3 13, 13টা করে ইট এরা প্রতিদিন গাঁথতে পারতো। তাহলে 13 দিয়ে ভাগ করে দেব আমরা, তাহলে 13 একে 13, 5 4 13 52, তাহলে 14 দিন সময় লাগবে কাজটি শেষ হতে। সম্পূর্ণ কাজটি 14 দিনেই শেষ হতো। স্লোভাবে পড়াই বা এরকমটা কখনো নেগেটিভ দিক দিয়ে ভেবো না। হ্যাঁ, তোমরা যদি অ্যাডভান্স হয়ে থাকো প্র্যাকটিস করতে করতে, তাহলে তোমরা একটু ফাস্ট করে দেখে নেবে ক্লাসটি, কোনো অসুবিধা নেই। কিন্তু কি, যাতে যে ছেলেটা যে মেয়েটা শুরুতে দেখছে যে তার কম্পিটিটিভ লাইন সম্পর্কে কোনো রকম কনসেপ্ট নেই, অযথা শুধুমাত্র এক্স এক ধরে এইসব ইনস্টিটিউশনগুলো করিয়েই গেছে তাদের দিনের পর দিন শুধু এরকম করেই, তাহলে
তারা তো এই ধারণাগুলো পাবে, যার জন্য আমি আমার পড়ানোর ক্ষেত্রে অলওয়েজ ধীরে সুস্থেই পড়াই, যাতে সমস্ত ধরনের ছেলেমেয়ের উপকারে আসে। নেক্সট কোশ্চেন দেখি। তো কোশ্চেন নাম্বার 4 বলছে, সরল সুদে কোনো টাকা 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে ওই টাকা কত বছরে 4 গুণ হবে? কোশ্চেনটি এক লাইনের, কিন্তু যারা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিসে থাকে না তারা কিন্তু অবশ্যই ভুল করে। কীরকম? দ্বিগুণ হতে সময় লাগছে 7 বছরে, তাহলে 2-এর ডবল 4 গুণ, তাহলে 7-7 14 বছর সময় লাগবে, কিন্তু তখনই ভুল করে ফেলে। এগুলোই হচ্ছে এক্সামিনারের ট্রিক, মানে এইগুলোই হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন। আর যদি তোমরা বেসিকে সলভ করতে যাও অনেকটা লং মেথড হয়ে যাবে। কি করে করবে দেখো, মনে করো যে আমার কাছে 1 টাকা রয়েছে, সেই টাকাটা আমি রাখলাম এই কন্ডিশনে কি না 7 বছরে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 1 টাকাটা আমার 2 টাকায় পরিণত হবে। টাইমটা কত? 7 ইয়ার লিখলাম। আবার বলছে যে কত বছরে ওই টাকাটাই 4 গুণ হবে, মানে এই 1 টাকাটাই 4 গুণ টাকা হবে। এবার দেখো আমি কি করে সাজাবো। এখানে আমার 1 টাকাটা 2 টাকায় পরিণত হচ্ছে, নিশ্চয়ই 2 থেকে 1 বিয়োগ করো, যে 1 টাকাটা সেটা কি সিম্পল ইন্টারেস্ট, মানে আমি এই 1 টাকার সাথে 1 টাকা সরল সুদ পেয়ে তবে গিয়ে 2 টাকা পাচ্ছি। তাহলে এই 1 টাকা হচ্ছে 7 বছরে, 1-এর সঙ্গে কত গুণ করলে 7 পাবো? 7 গুণ। তাহলে এবার আমার কন্ডিশন কি বলছে? 1 টাকাটা 4 টাকা হবে, তাহলে এখানে এসআই কত? 3 টাকা। তাহলে 3 টাকার সঙ্গেও 7 গুণ করে দেবো আমি 21 বছর। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উইদাউট কোনো রকম কোনো বইয়ের কনসেপ্ট বা আলাদা কোনো টিচারের কনসেপ্ট ছাড়াই তোমাদের দেখাই, এগুলোই হচ্ছে আলাদা করবে। তোমাদের শুধু একটা কথাই আমি সাজেস্ট করব, যে অযথা খুব চাকচিক্কি করা কোনো ইনস্টিটিউশনে লাখ টাকা 1.5 লাখ টাকা ডোনেশন দিয়ে পড়ার কোনো মানেই হয় না। বর্তমান সময়ে এটা একটা বিজনেস, মারাত্মক বিজনেস। তো নেক্সট কোশ্চেন দেখি। তো কোশ্চেন নাম্বার 5 বলছে, 81 টাকা 3 জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম জনের যে প্রাপ্য টাকা তার হাফ অংশ, দ্বিতীয় জনের 1/3 অংশ, 1/3 অংশ, এবং তৃতীয় জনের 1/4 অংশ, 3টে পার্টি ইকুয়াল। তাহলে বলছে কে কত টাকা পাবে। তো এই টাইপের কোশ্চেন দেখো, আমি যদি 3 ব্যক্তি এ, বি আর সি ভেবে নিই, তাহলে প্রথম ব্যক্তির হাফ অংশ, তাহলে এর সঙ্গে গুণ আমি হাফ করে দেব। দ্বিতীয় ব্যক্তির 1/3 অংশ, এর সঙ্গে গুণ 1/3 করে দেব। তৃতীয় ব্যক্তির 1/4 অংশ, তাহলে এর সঙ্গে 1/4 করে দেবো। এবার 3 জনের এই টাকাটাই বলছে ইকুয়াল, তাহলে ইকুয়াল করে দাও। এবার দেখো আমার এখান থেকে একটা রেশিও পাবো, কিসের না এ অনুপাত বি অনুপাত সি, এ ইস টু বি ইস টু সি। যখনই এরকম ভগ্নাংশ আকারে থাকবে তখন মনে করবে এর সঙ্গে যে এখানে ভগ্নাংশ অর্থাৎ ডিনোমিনেটর যেটা হর, সেটাই হয়ে যাবে এর অনুপাত 2, এক্ষেত্রে বির অনুপাত 3, এক্ষেত্রে সির অনুপাত 4। ঠিক আছে, তাহলে এ যেখানে 2 টাকা পাবে, বি সেখানে 3 টাকা, সি সেখানে 4 টাকা, টোটাল 9 টাকা যদি থাকতো, তাহলে 9 টাকার মধ্যে 2 টাকা এ পাবে, 3 টাকা বি পাবে, 4 টাকা সি পাবে, এই কন্ডিশন। কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে আসলে 9 টাকা ভাগ হয়নি এদের মধ্যে, 81 টাকা ভাগ হয়েছে। 9-এর সঙ্গে কত গুণ করলে পাবে? 9 গুণ। এবার প্রত্যেকটা অনুপাতের সঙ্গে 9 গুণ করে দাও। এ পাবে 18 টাকা, বি পাবে 27 টাকা, সি পাবে 36 টাকা। তাহলে এটাই হয়ে যাবে 3 জনের প্রাপ্য টাকার অনুপাত। এবার শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই ভগ্নাংশগুলো, তাহলে তোমরা অনেকটা টাইম সেভ করবে। আর যদি মনে না রাখতে পারো তখন তোমাদের কি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, একটা ভ্যালু ভেবে নিতে পারো, বা কে, এটা ইকুয়াল কে দেখিয়ে দেবে। তাহলে প্রত্যেকটা পার্ট এটা ইন্টু এ, অর্থাৎ জাস্ট একটা পার্ট তোমাদের সলভ করে দেখাই। a/2 ইকুয়াল টু কে আমি লিখতে পারি, সবগুলো ইকুয়াল টু কে, তাহলে a ইকুয়াল 2k, এই আসলো। সিমিলারলি এটার মতন বি ইকুয়াল কত আসবে? 3k, সি ইকুয়াল 4k। এবার যখনই আমি অনুপাতে বসাবো তখন এই কেগুলো পুরোপুরি আউট হয়ে যাবে। তাহলে এটা আমরা এমসিকিউয়ে কেন ধরতে যাব টাইম ওয়েস্ট করে, এরকম করে কেন সলভ করতে যাব। আর যদি এখানে মাল্টিপল আকারে হতো তাহলে তার ভ্যালুটা ভগ্নাংশ আকারে হতো। তো
আরও একটা কোশ্চেন দেখে নিই, চলো। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, এক কৃষকের কিছু সংখ্যক গরু ছিল। এবার তার গরুগুলো, হয়তো কৃষকের বয়স হয়ে গেছে, সে কি করবে, গরুগুলো তার 4 সন্তানের মধ্যে ভাগ করে দিল। এখানে 3 নয়, এখানে 4 সন্তানের মধ্যে। এবার প্রথম সন্তান মোট গরুর হাফ অংশ পায়, দ্বিতীয় সন্তান মোট গরুর 1/4 অংশ পায়, তৃতীয় সন্তান 1/5 অংশ পায়, চতুর্থ সন্তান 7টি গরু পেয়েছে। তাহলে বলছে যে ওই কৃষকের কাছে মোট কতগুলি গরু ছিল। তো জেনারেলি কোয়েশ্চেনগুলো তোমরা যদি ভগ্নাংশ করে ধরো করতে পারো, বিভিন্ন ওয়ে থাকে একটা কোয়েশ্চেন সলভ করার। আমি বলবো না যে আমি যেটা দেখাচ্ছি শুধুমাত্র এই ওয়েটাই থাকে, এটা সম্পূর্ণ ভুল, বিভিন্ন ওয়ে থাকে। তো আমি যে ওয়েটা দেখাবো তোমাদের কি না, তুলনামূলক সহজ হবে, যাতে তোমরা পরীক্ষার হলে ঘিঞ্জি একটা ক্যালকুলেশন থেকে যাতে তোমরা সহজে বাঁচতে পারো। তো সেটা কি, দেখো এখানে ভ্যালুগুলো হাফ দেওয়া রয়েছে, 1/4 দেওয়া রয়েছে, 1/5 দেওয়া রয়েছে, আর একটা 7 দেওয়া রয়েছে। এই 7টা অ্যাকচুয়াল ভ্যালু, এর আমাদের নিয়ে কোনো কাজ নেই। এখানে দেখো 2, 4, 5 ভগ্নাংশ আকারে আছে, তাহলে 2, 4, 5-এর একটা ন্যূনতম একটা সংখ্যা নাও যেটা এই 3টে সংখ্যা দিয়ে ভাগ যায়, যেটাকে আমরা সোজাসুজি বলবো লসাগু। লসাগু কত পাবো আমরা, 2, 4, 5-এর 20। এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে টোটাল তার গরু ছিল 20টা। এবার টোটাল গরুর যদি হাফ অংশ প্রথম পুত্র পেয়ে যায় তাহলে কত হয়ে যাবে, 10টি গরু প্রথম পুত্র পাবে। দ্বিতীয় পুত্র যদি 1/4 অংশ পায় তাহলে 5টি গরু দ্বিতীয় পুত্র পাবে। তৃতীয় পুত্র যদি 1/5 পায়, অর্থাৎ কিনা 20-র 1/5 মানে 4টি গরু তৃতীয় পুত্র পাবে। চতুর্থ পুত্র অ্যাকচুয়ালি 7টা গরু পেয়েছে এখানে, তাহলে এটার এখন আমাদের কোনো কাজ নেই। যদি যোগ করে দেখি আমরা, 10 আর 5 15 আর 4 19, অর্থাৎ কিনা যদি 20টা ওই কৃষকের কাছে গরু থাকতো তার মধ্যে 3 পুত্রই পেয়ে যেত 19টা, বাকি 20 থেকে 19-এর গ্যাপ কত, 1, তাহলে সেই 1টি গরু চতুর্থ পুত্র পেত। কিন্তু আসলে চতুর্থ পুত্র কতটা পেয়েছে, 7টা, 1-এর 7 গুণ। তাহলে মোট 20 না হয়ে 20-র সঙ্গে 7 গুণ করে দাও, 140টি। আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোনো রকম ঘিঞ্জি ক্যালকুলেশনের মধ্যে না যাওয়াটাই ভালো। ভগ্নাংশ করে করতে গেলে তোমাদের একটু ঘিঞ্জি ক্যালকুলেশন বেসড আসবে। তো আজকের ক্লাসটি এই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অনেকটাই অ্যাডভাইস করলাম তোমাদের যে চাকচিক্কির মধ্যে পড়ো না যারা তোমরা প্রস্তুতি করছো। একটা জিনিস মনে রাখবে, এক ব্যক্তির যদি কোনো একটা অসুখ থাকে, সে তার অসুখটা সারানোর জন্য দিশেহারা হয়ে যেখানে যে ডাক্তারের কথা শুনবে সেই ডাক্তারের কাছেই চলে যাবে। কিন্তু তাহলে এই যে কম্পিটিটিভ লাইনের দুনিয়াটা, এটা সেরকম করেই বিজনেসটা করছে। জানে যে ছেলে মেয়ে এখন, দেখো আমাদের যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, তো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা যথাসম্ভব ত্রয়োদশ চলছে, কিন্তু দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল, সারা ভারতবর্ষের শিক্ষার যে হারটা সেটাকে 100% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ছিল। এবার একটা জিনিস বোঝো, যদি 100% চলে যায় শিক্ষা ব্যবস্থার যে শিক্ষার হারটা, তাহলে কি এই শিক্ষা ব্যবস্থা যারা নিয়ে ব্যবসায়ী করছে তারা কি করবে না, এই জেনারেশনটাকে ক্যাপচার করার চেষ্টা করবে যে তারা শিক্ষিত হয়ে তো চাকরির জন্যই ঘুরে বেড়াবে। তো তাদেরকে মোটা টাকার অ্যামাউন্ট নিয়ে আমি কি না বিজনেসটা আমার রমরমা করে ফেলি। তো সেই দিকে কখনোই পড়ো না, এটা একটা খুব মারাত্মক বড় একটা ট্র্যাপ বিজনেস টাইপের। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন।